আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝে বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে দুদিন আগে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এখনও সরবরাহ বাড়েনি কোনো পাম্পে। এছাড়া তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিআরটিএ। তবে বাস ভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ দিয়েছে মালিক সমিতি। এই মুহূর্তে মেঘনা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, তেলের পাম্পে সরবরাহ বেড়েছে কিনা এবং তেল নিতে আসা যে চালক এবং মালিকরা রয়েছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন? তানি, আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরেছি। আমি বর্তমানে রয়েছি মেঘনা যেই পাম্প, সেই পাম্পটিতে রয়েছি এবং আমরা সকাল থেকে দেখেছি 8টা থেকে এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং এখন পর্যন্ত দীর্ঘ গাড়ির লাইন আমরা দেখতে পাচ্ছি। দাম বাড়ার পরেও কিন্তু গাড়ির যে লম্বা লাইন সেটি কিন্তু কমছে না এবং পাম্প মালিকরা যেটি বলছেন যে 20% যে তেল বাড়তি দেওয়ার কথা সেটি গত 2 দিন দেওয়া হয়নি, তবে আজ থেকে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে মেঘনা পাম্পের যিনি রয়েছেন দায়িত্বশীল, এখানে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন তারা রেগুলার 22,000 লিটার তেল পেতেন, তারা আজকে 37,000 লিটার তারা তেল পেয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমরা যাত্রীদের সাথে যারা তেল দিচ্ছেন, লাইনে আছেন গাড়ির মালিক বা ড্রাইভার, তাদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু জানিয়েছেন তারা আগে যে 600 টাকা বা 1,000 টাকার তেল পেতেন সেটি আজকে তাদেরকে ট্যাঙ্কি লোড করে দেওয়া হচ্ছে তেল। তবে দীর্ঘ যে গাড়ির লাইন সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। আমরা আজকে আসাদ গেট থেকে শুরু করে ট্রাস্ট এবং রাজধানীর আরও বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পাম্প সেগুলোতে ঘুরেছি এবং সেখানে একই চিত্র দেখেছি, প্রত্যেকটি জায়গায় দীর্ঘ গাড়ির সারি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যেসব হচ্ছে পেট্রোল পাম্পে অর্ধেক তাদের চাহিদার অর্ধেক তেল সরবরাহ করা হতো, তাদেরকে ফুলফিল তাদের যে চাহিদা সেটি কিন্তু পূরণ করা হচ্ছে বিপিসির পক্ষ থেকে। তো সব মিলে যেটি বলা যায় যে তেলের দাম বাড়লেও কিন্তু যে ভোগান্তি কমানোর কথা সেই ভোগান্তি কিন্তু কমছে না। এখনও পাম্পগুলোতে দীর্ঘ তেলের লাইন এবং এটি কবে নাগাদ কমবে এমনটি কিন্তু বলা যাচ্ছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বাস ভাড়া যে ব্যাপারটি, তেলের দাম বাড়ার জন্য বাস ভাড়া বাড়ার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বাস ভাড়া বাড়ে না, এতে করে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। তো এই ছিল আমার কাছে রাজধানীর মেঘনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জ্বালানির সংকট নিয়ে যানবাহন চালকরা কি বলছেন এবং পাম্প মালিকদের প্রতিক্রিয়া কি? তানি, আমি এখন রয়েছি রংপুর সিটি ফিলিং স্টেশনে। আমরা দেখেছি যে আসলে তেলের দাম বৃদ্ধির পরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে পাম্পগুলোতে তেল নিতে আসলে মানুষের দীর্ঘ সারি, এতে আসলে মানুষের অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনে যে সমস্ত পরিবহনগুলো চলছে সড়কে, তাদের আসলে অনেকটাই ভোগান্তি বেড়ে গিয়েছে। আমরা যদি দেখাই যে আসলে আজকে সড়কে সকাল থেকেই কিন্তু আসলে এই পাম্পের সামনে দীর্ঘ লাইন, মানুষ আসলে তেলের জন্য অপেক্ষা করছেন। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে এই যে তেল পাম্প অ্যাসোসিয়েশন তারা রয়েছেন, তারা কিন্তু বেলা 12টা থেকে 6টা পর্যন্ত তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আসলে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে ভোর থেকেই কিন্তু মানুষ তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং এই যে এই মাত্র পাম্পগুলোতে তেল দেওয়া শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে প্রায় 2 কিলোমিটারের উপরে দীর্ঘ লাইন। এখানে মানুষ তারা কিন্তু আসলে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রো এবং বিভিন্ন মোটরসাইকেল তারা কিন্তু এখানে তেল নিতে অপেক্ষা করছেন এবং যারা তেল নিতে আসেন তারা বলছেন যে আসলে যে তেলের সরকার যে কথা বলছেন যে তেলের মজুদ রয়েছে সেটির তুলনায় কিন্তু আসলে আমরা দেখছি যে সংকটের জন্য রংপুর বিভাগে হাহাকার উঠছে তেলের জন্য। কারণ মানুষ বলছে দাম বেড়েছে কিন্তু আসলে সংকট কাটেনি, যার ফলে মানুষের ভোগান্তি বেড়েছে। এতে সময় অর্থ দুটোই কিন্তু অপচয় হচ্ছে এবং মানুষের ভোগান্তিও বাড়ছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে কিন্তু একটা দারুণ প্রভাব পড়বে বলে অনেকে বলছেন এবং আমরা দেখছি যে আসলে তেল মালিক যারা রয়েছেন, পাম্প যারা মালিক যারা রয়েছেন, তারা বলছেন যে আসলে ডিপোগুলোতে তেল থাকলেও তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছেন, যার ফলে আসলে অনেক পাম্প বন্ধ রয়েছে এবং যে সমস্ত পাম্পগুলো তেল দিচ্ছে তারা কিন্তু ভোগান্তি বাড়ছে। সব মিলিয়ে যে আসলে পাম্পের ভোগান্তি আসলে এটি নিরসনের জন্য সরকারিভাবে কঠোর মনিটরিং দরকার বলে মনে করেন স্থানীয় যারা তেল দিচ্ছে তারা। তা বলতে এই ছিল আমার কাছে পাম্পের সর্বশেষ খবর। তা নেই। ধন্যবাদ আপনাকে।
নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এর ফলে রাজশাহী ও নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানিয়েছেন, সমস্যা সমাধানে উভয় জেলার প্রশাসকরা কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের গাড়ি বন্ধ করে দেয়, আমরা মোটামুটি একটা পদক্ষেপ নিয়েছি যে ঠিক আছে আমরা আলোচনা করব। যাই হোক, ডিসি মহোদয় এবং আমাদের যে পুলিশ কমিশনার ডিসি ট্রাফিক উনি উদ্যোগ নিয়ে আমাদেরকে আজকে বসার ব্যবস্থা করছে। আমরা 12টার সময় বলবো, ইনশাল্লাহ একটা সমাধান হবে, কারণ যাত্রীরা কষ্ট পাচ্ছে, এটাও আমাদের দেখার অবশ্যই বিষয় আছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে যে বিরোধ, সেটি ঠিক কী কারণে হয়েছে এবং এই বিরোধ নিরসনে আসলে কী ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে? তা নিয়ে মূলত নাটোর এবং রাজশাহীর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো রাজশাহীর সাথে সারা দেশের যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে। যদিও আমি এখন রাজশাহীর এই বাস টার্মিনালে যে কাউন্টারগুলি রয়েছে, ঢাকাগামী যে কাউন্টারগুলি রয়েছে, সেটিতে টিকিট দেওয়া হচ্ছে, তবে অনিশ্চিত যাত্রার, যেটি হচ্ছে যে তারা যে টিকিটটি দিচ্ছে তারা আসলে বলতে পারছে না যে বাসটি কখন ছাড়বে। সেই যেমন দুপুর 1:45-এর টিকিটের আমরা দেখেছি যে বাসের টিকিট দিতে যাত্রীদেরকে, কিন্তু তার সাথে সাথে তারা বলে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বলতে পারছেন না যে আসলে এই বাস যাত্রা করবে কিনা। মূলত আসলে যেটি নিয়ে আসলে সমস্যা হচ্ছে যে রাজশাহীর বাস মালিক সমিতির অভিযোগ করছেন যে নাটোরের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি আদনান পরিবহন নামের একটি বাস নির্ধারিত সময় না মেনে তিনি আসলে সেই ঢাকা রংপুর রুটে আসলে বাস চলাচল করছেন, সেটি নিয়ে মূলত আসলে বিরোধ দেখা দেয়। এবং গতকাল থেকেই আমরা দেখেছিলাম যে রাজশাহী বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা রুটে যে বাস চলাচল সেটি কিন্তু আসলে বন্ধ করে দিয়েছিলেন। ফলে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং অনেকে কাউন্টারগুলিতে আসছেন এবং তারপরে টিকিট না পেয়ে অনেকে আবার ঘুরেও যাচ্ছেন এবং অনেকে জানেন না যে আজকে আসলে বাস ধর্মঘট সেটি আসলে চলছে। এবং আমরা এখানে বাস মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত নাটোরের যারা বাস মালিক সমিতির যারা রয়েছেন তারা সেখানে একটা আধিপত্য বিস্তার করেছেন, যেটি তারা আসলে মেনে নিতে পারছেন না। এবং নাটোরের বাস মালিকের সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বাসগুলি আসলে রাজশাহীতে আটকে দেওয়া হচ্ছে। যদিও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী ট্রাফিক অফিসে, এবং সেখান থেকে একটি হয়তো বা সমাধান আসতে পারে। তানি, ধন্যবাদ আপনাকে। বরগুনায় হামের রোগী কমতে শুরু করেছে। নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 13 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল ফাত্তা জানিয়েছেন, 1 জানুয়ারি থেকে বরগুনায় 300 জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 33 রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে 85 জন শিশু। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি হয়েছে টাঙ্গাইল ও পটুয়াখালীতে। হাম সংক্রমণের বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, ময়মনসিংহে হামের সংক্রমণ কমে আসছে কিনা এবং যারা ভর্তি আছেন রোগী তাদের কি অবস্থা? ধন্যবাদ তানি। আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 36 জন আরো নতুন রোগী ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 35 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 86 জন শিশু কিন্তু হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি রয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ফোকাল পার্সন রয়েছেন গুলাম মাওলা আমাদেরকে জানিয়েছেন গত 17 মার্চ হতে এই 22 এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 721 জন শিশু কিন্তু এখানে ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 610 জন শিশু। এর মধ্যে কিন্তু আপনার গত 22 এপ্রিল থেকে 22 মার্চ থেকে এই 22 এপ্রিল পর্যন্ত অর্থাৎ 15 জন শিশুর কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনই কিন্তু এই হামের বিশেষ করে রোগী এখানে বাড়ছে, আর এই সংক্রমণের পরিধিও বাড়ছে। যদিও এই অভিভাবকরা প্রচন্ড পরিমাণ সংখ্যার মধ্যে রয়েছেন, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা নিতে এসে কিন্তু শিশুর মৃত্যু হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি যারা এই হাসপাতালে
কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমনটি বলছিলেন যে হামের একমাত্র রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা সেটা হচ্ছে যে সচেতনতা তৈরি করতে হবে এবং হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেলে তাদেরকে ভর্তি করতে হবে। তো এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে সর্বশেষ কানি। ধন্যবাদ আপনাকে। দেশের সব প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের এক ধরনের পোশাক দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন ছেলে ও মেয়েদের জন্য আলাদা রঙের পোশাক দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন জানিয়েছেন জুলাই থেকে পাইলট প্রকল্পের আওতায় স্কুল ড্রেস ও পাঠজাত স্কুল ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে 1 লাখ শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন শিক্ষার্থীর কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ব্যাগ, 1 লক্ষের অধিক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে দিতে পারি স্কুল ড্রেস। এবং আপনারা নিশ্চয়ই জানেন এগুলো কিন্তু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর এই মামলায় জবানবন্দি দেয়া সাক্ষী মাস্টুর আনোয়ার চৌধুরীকে আজও জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এছাড়া হবে আরও 3টি নতুন মামলার বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 6ষ্ঠ দিনের যুক্তি উপস্থাপন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 17 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 7টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় 80 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্র জানিয়েছে গতকাল গভীর রাতে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে 3টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকান সহ মোট 7টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।